আজ তুষারকান্তি ঘোষের লেখা একটি ভৌতিক ঘটনা। সে আজ অনেক দিনের কথা। তখন আমার বাবা শিশির কুমার ঘোষ বেঁচে ছিলেন। আমাদের পরিবারের তখন পরলোক সম্বন্ধে নিয়মিত চর্চা ও গবেষণা হতো। আমার বাবা সে সময় হিন্দু স্পিরিচুয়াল ম্যাগাজিন বলে প্রেত তত্ত্ব বিষয়ক একখানা মাসিক পত্রিকাও বার করতেন। তখন সকালবেলা প্রায়ই আমাদের সার্কেলে বসা হতো, অর্থাৎ আমাদের পরিবারের জনকয়েক স্ত্রী পুরুষ একটা গোল টেবিলে হাত রেখে কোনো এক পরলোকগত আত্মার চিন্তা করতেন এবং যাতে খারাপ ও অসৎ আত্মা আসতে না পারে সেজন্য আমাদের একজন কীর্তন গান করতেন। সেই সময় প্রায়ই আমাদের কোনো না কোনো মৃত আত্মীয় আসতেন এবং যিনি যেদিন মিডিয়াম হতেন তার মাধ্যমে আমার বাবার সঙ্গে আলাপ আলোচনা করতেন। সামনে কাগজ পেন্সিল থাকত। কোনো প্রশ্ন করলে সেই কাগজে লিখে জবাব দেওয়া হতো। তখন আমাদের বাড়িতে 3 জন মিডিয়াম ছিলেন। তার মধ্যে সবচেয়ে ভালো মিডিয়াম ছিলেন আমার এক সহোদরা দিদি। তার ডাকনাম ছিল ফুলি। একদিন আমার স্বর্গীয়া মা সার্কেলে এসেছেন। বাবা তাকে প্রশ্ন করছেন যে তিনি কোথায় আছেন, কাদের সঙ্গে আছেন এবং কেমন আছেন। আমার দিদির মাধ্যমে সেই সব প্রশ্নের জবাব লিখে দিচ্ছেন। একটু বাদে আমার মা বললেন, আমি যাচ্ছি। আমার যাবার সঙ্গে সঙ্গে ফুলিকে জাগিয়ে দাও। মিডিয়াম এই অবস্থাতে ঘোরাচ্ছন্ন থাকতেন এবং তার হাত ধরে ঝাঁকি দিয়ে তাকে জাগিয়ে দেওয়া হতো। সেদিন মা বললেন, এখানে একটি খারাপ মেয়ে মানুষের আত্মা উপস্থিত আছে। ফুলিকে যদি এই আচ্ছন্ন অবস্থায় পায় তাহলে আমি চলে গেলেই সে ফুলিকে পেয়ে বসবে। আমি এই পেন্সিলটি যেই ছেড়ে দেব তোমরা তৎক্ষণাৎ ফুলিকে জাগিয়ে দিও। মা পেন্সিলটি টেবিলের উপর ফেলে দেওয়া মাত্রই দিদিকে জাগানোর চেষ্টা করা হলো, কিন্তু ফল পাওয়া গেল না। কারণ সঙ্গে সঙ্গে দিদির চোখ লাল এবং হাতের মুঠি শক্ত হয়ে গেল। টেবিলে 2-3 বার ঘুষি মেরে তিনি কি সব বলতে লাগলেন। আমরা শুনলুম যে তিনি নিকৃষ্ট উর্দু ভাষায় কথা বলছেন এবং যেন বিড় করে গালাগালি দিচ্ছেন। বাবা এবং আমাদের আরো 2-1 জন তাকে চলে যেতে বললেন, কিন্তু তিনি কোনো কথাই শুনলেন না। ক্রমে দুর্দান্ত হয়ে উঠলেন। তার ভাষা আরো খারাপ ও কঠোর হয়ে উঠল। আমার দিদি উর্দু ভাষার একটি কথাও জানেন না, অথচ তার মুখ দিয়ে তখন অনর্গল এই ভাষা বার হচ্ছিল। একটু বাদেই দিদি উঠে দাঁড়ালেন এবং ঘর থেকে বেরিয়ে পাশের নির্জন ছাদে গেলেন। সেখানে একটা নর্দমার সামনে বসে পা দোলাতে দোলাতে তেড়ি মেড়ি করে একটা গান গাইতে লাগলেন। ততক্ষণে আমাদের বাড়ির অনেকে ছাদে এসে গেছেন। বাবা প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করতেন বলে তার উপরে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল তিনি দিদিকে রক্ষা করতে পারবেন। কিন্তু আমার বাবা হঠাৎ বললেন, হা ভগবান, এ কি করলে? তখন আমরা দিদির প্রাণের আশা ছেড়ে দিলুম। আমার এক বলশালী দাদা ছিলেন। তিনি বললেন, দাঁড়াও, আমি ভূতকে মজা দেখাচ্ছি। তিনি দেশলাই জেলে আমার দিদির পিঠে ছ্যাঁকা দিতে লাগলেন। বড় বড় 4-5টা ফোস্কা উঠল, কিন্তু দিদির গ্রাহ্য নেই।
বরঞ্চ মাথা নেড়ে আর পা দুলিয়ে দুলিয়ে সেই উর্দু গানটা গেয়ে যেতে লাগলেন। এতক্ষণে আমরা বুঝতে পারছি দিদিকে আর বাঁচানো যাবে না। ঠিক সেই সময় একটা আশ্চর্য ঘটনা ঘটল। নর্দমার পাশে দেওয়ালের একটা কোণ ছিল, সেটা একেবারে নির্জন। হঠাৎ দিদি দাঁড়িয়ে উঠে সেই কোণের দিকে চেয়ে জোর হাত করে তো গোড় পড়ি, তো গোড় পড়ি বলে করুণভাবে চিৎকার করতে লাগলেন এবং হঠাৎ দুই হাত মাথার উপরে তুলে সজোরে বুক চেপে মাটিতে পড়ে গেলেন। যার জ্ঞান আছে তেমন কোনো লোক শটাং ওভাবে মাটিতে পড়তে পারে না, কারণ ওই রকম পড়লে শরীরে ভীষণ আঘাত লাগে। দিদি পড়ে যাওয়াতে এক বালতি জল তার মাথায় ঢেলে দেওয়া হলো, আর সঙ্গে সঙ্গে দিদির ভীষণ চিৎকার, জ্বলে গেলুম, জ্বলে গেলুম, কারণ পিঠের সেই ফোস্কায় জল লেগেছিল। দিদিকে তুলে তার ঘরে নিয়ে যাওয়া হলো, তার পিঠের যন্ত্রণা লাঘবের জন্য ওষুধ দেওয়া হলো। এই ঘটনার তাৎপর্য কি জানবার জন্য এর কদিন বাদে আবার সার্কেলে বসা হলো। আমার মা এসে জানালেন যে তিনি ও তার দিদি ওই দুষ্টু প্রেতাত্মাকে তাড়িয়ে দিয়েছিলেন। বাবা বললেন, কেমন করে তাড়ালে? মা বললেন, ভালো আত্মার সামনে দুষ্টু আত্মা খুবই দুর্বল হয়ে পড়ে। আমরা কটমট করে তার দিকে চেয়ে বললুম যে এক্ষুনি ছেড়ে যাবি তো যা, নইলে তোর অশেষ দুর্গতি করব। তখন সে বললে, তোমাদের পায়ে পড়ি, আমায় কিছু করো না, আমি এক্ষুনি ছেড়ে যাচ্ছি। তারপরে মা জানালেন যে মেয়েটি চা বাগানের কুলি ছিল, তার উপরে অত্যাচার করা হয় এবং সেই জন্য সে আত্মহত্যা করেছিল। সে বড় দুঃখী, সেই জন্য সে একটা ভালো দেহ পেলে তাতে আশ্রয় নিতে চায়। এই ঘটনা যখন ঘটেছিল তখন আমার মাত্র 9-10 বছর বয়স, তবুও ব্যাপারটা সম্পূর্ণ মনে আছে। এর একটা কারণ এই যে পরে বহুবার ঘটনাটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি।